পায়ে পড়ি বাঘ মামা, করোনা তো রাগ মামা, তুমি যে ঘরে কে তা জানতো। কিন্তু যে মামা অর্থাৎ বাঘের ভয়ে সিঁটিয়ে থাকি আমরা, সেই যখন ভয় থাকে। শুধু বাঘ মামা কেন, জঙ্গলের মাসি পিসি কাকু এখন যেন সকলেই বিপদে। তথ্য বলছে সংখ্যায় বেড়েছে বাঘ, শুধু বাঘ নয়, বেড়েছে হাতিও। 2006 সালে দেশে বাঘের সংখ্যা ছিল 1411। এরপর 2010, 2014 এবং 2018 গণনা পেরিয়ে 2023 সালে সেই সংখ্যা হয়েছে 3682। আবার কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র বিভিন্ন রাজ্যেও বেড়েছে বাঘের সংখ্যা, যদিও বাঘ বৃদ্ধির রূপরেখাতেও দলছুট হচ্ছে ওরা। তালিকায় আছে হাতিও। তবে কেন এই বিপত্তি? বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু বলছেন, মানুষ খেকো বাঘ আর নেই, এখন জঙ্গল খেকো মানুষ হয়ে গেছে। মানে আমরা জঙ্গল খেকো হয়ে গেছি। গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় যেভাবে জঙ্গল চিরে হাইওয়ে তৈরি হচ্ছে, যেভাবে জঙ্গল চিরে রেলের ট্র্যাক পাতা হচ্ছে, বিভিন্ন রকমের মাইনিংয়ের প্রজেক্ট হচ্ছে, বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট প্রজেক্ট হচ্ছে, তাহলে বাঘ সহ অন্যান্য বন্যপ্রাণ কোথায় যাবে? আপনি আজকে দেখুন দক্ষিণবঙ্গে এই যে প্রতিনিয়ত হাতি লোকালয়ে চলে আসছে, আসলে হাতি লোকালয়ে আসছে না, এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল এলিফ্যান্ট করিডোর। এই সমস্ত জায়গায় আমরা বসতি তৈরি করে ফেলেছি, যার জন্যে এই সমস্ত জায়গায় যখনই হাতি ঢুকছে তাদের সাথে সেই সমস্ত জায়গার মানুষের একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। এই জিনাত বাঘটার কথা প্রসঙ্গে, বাঘিনীটার প্রসঙ্গে বলি, আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে তার সাথে কিন্তু কোনো জায়গায় কোনো সময় মানুষের কোনো রকমের কনফ্লিক্ট হয়নি, সংঘাত হয়নি। তার কারণ হচ্ছে সে যে অঞ্চল ধরে বা যে ট্র্যাকটা ধরে সে এতটা পথ এসছে, সেই ট্র্যাকটা পুরোটাই একটা জঙ্গলি রাস্তা বা জঙ্গল। সেই জঙ্গলে সে তার অবাধে তার প্রয়োজনীয় খাবার পেয়েছে, জল পেয়েছে, তার যেটাকে বলা হয় বাঘের জন্য যেটা দরকার হয় স্পেস এবং আইসোলেশন, এইগুলো সে ঠিক মতো পেয়েছে তার নিজের নিয়মে। তাই সে নিজের খেয়ালে আস্তে আস্তে এই এতদূর পুরুলিয়া অবধি এসে পৌঁছেছে। কোনো জায়গায় সে কোনো লোকালয়ে ঢোকার তার কোনো প্রবণতা দেখা যায়নি। যদিও গবেষণা বলে এবং ইতিহাস বলছে এই সমস্ত জায়গাগুলোয় এক সময় বাঘ ছিল, বাঘের মতো বিভিন্ন রকমের বন্যপ্রাণ ছিল, কিন্তু কালের নিয়মে সেই সমস্ত বন্যপ্রাণ সেখান থেকে বিলুপ্ত হয়ে তাদের পপুলেশনটা অন্যদিকে সরে গেছে এবং সেই সমস্ত জায়গায় এখন আর এই ধরনের মেগাফাউনা নেই। তাই সেই সমস্ত জায়গার মানুষের অভ্যেসটা, তাদের সাথে কোএক্সিস্টেন্সের যে অভ্যস্ততা বা যেটা মানে স্বভাব, যে ন্যাচারাল একটা সেটা নষ্ট হয়ে গেছে। যে কোনো একটা পার্টিকুলার অঞ্চলে একটা বাঘকে আরেকটা বাঘ এসে ওভার পাওয়ার করছে, তার থেকে শক্তিশালী কোনো বাঘ এসছে, সেই বাঘের তাড়া খেয়ে সে বাইরে বেরিয়ে আসছে, সে একটা নতুন জায়গা খুঁজতে সে বাধ্য হচ্ছে, সে বেরিয়ে আসছে। অনেক সময় দেখা যায় অন্তঃসত্ত্বা বাঘিনী সে হয়তো বেরিয়ে আসে তার নিরাপদ একটা আশ্রয়ের খোঁজে। যদিও জিনাত এবং কুলতলির বাঘ বিপদে একই কারণ দেখছেন না জয়দীপ কুণ্ডু। তার কথায়, প্রথম কথা হচ্ছে বাঘটা একটা ট্রান্সলোকেশন প্রজেক্টের অন্তর্গত একটি বাঘ। তাকে তাড়োবার, মহারাষ্ট্রের তাড়োবার থেকে নিয়ে আসা হলো, নিয়ে এসে তাকে শিমলিপালে ছাড়া হলো। শিমলিপালে যখন সে এলো, যেটা ক্যাট স্পিসিসের একটা স্বভাবের মধ্যে পড়ে, তারা যে নতুন ল্যান্ডস্কেপে যখন আসে তাদের সেই ল্যান্ডস্কেপটাকে তাদের এক্সপ্লোর করার একটা প্রবণতা থাকে, সে ল্যান্ডস্কেপটাকে এক্সপ্লোর করে তারা দেখতে চায়। সেই নিয়মে সে শিমলিপালের জঙ্গল থেকে তার আপন খেয়ালে হাঁটতে আরম্ভ করলো এবং সে তার প্রশস্ত রাস্তা পেল। সেই রাস্তা ধরে সে এই দীর্ঘ পথ পরিক্রমা করে ঝাড়খণ্ড হয়ে, যেটা বললাম, পশ্চিমবঙ্গে এসে পৌঁছাল।
যে সম্প্রতি মইপিট কুলতলিতে যে বাঘের আনাগোনা সুন্দরবন অঞ্চলে, এই আনাগোনার প্রেক্ষিত এবং জিনাতের প্রেক্ষিত কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এটা আমাদের সকলকে বুঝতে হবে। সুন্দরবনের জঙ্গল প্রান্তিক মানুষের সুন্দরবনের বাঘের সাথে কোএক্সিস্টেন্সের দীর্ঘ ইতিহাস আছে এবং সেই কারণেই সেই কোএক্সিস্টেন্সের একটা ধারায় কিন্তু সেখানের বাঘ সংরক্ষণ সম্ভব হয়েছে। আপনারা জানেন যে সুন্দরবনের জঙ্গলের সাথে লাগোয়া যে গ্রামগুলো, এরম বহু জায়গা আছে সুন্দরবনে, সেই সমস্ত জায়গায় একটা নাইলন নেট ফেন্সিং বলে একটা বস্তু আছে। সেই নাইলন নেট ফেন্সিং দ্বারা জঙ্গল এবং গ্রামের একটা যাকে বলে ডিভিশন করা আছে। এই ডিভিশনটা করা আছে, এটা বেসিক্যালি আমরা বলি বাঘের জন্য এটা একটা সাইকোলজিক্যাল বাউন্ডারি, মানে একটা ব্যারিকেড। যে বহু মানুষ তারা পেটের টানে যারা মাছ কাঁকড়া মারেন, তারা জঙ্গলে অনেক সময় ঢোকেন এবং তারা যখন জঙ্গলে ঢোকেন তারা এই নাইলন নেট ফেন্সিংটাকে তুলে অথবা কোনো কোনো জায়গায় তাকে কেটে তারা জঙ্গলে ঢুকছেন। এই সমস্ত জায়গা দিয়ে বাঘ কিন্তু বেরিয়ে আসতে পারে। যেটা কুলতলি মইপিটের যদি ঘটনা আপনি দেখেন, তারা কিন্তু মানে গ্রামের মধ্যে, যেটাকে টিপিক্যাল গ্রাম বলে, সেই গ্রামে না ঢুকে তারা ওই ফরেস্ট প্যাচে ঢোকে। তার কারণ হচ্ছে তাদের পক্ষে একটা কনফিউশন তৈরি হয়, জঙ্গল আর এর দুটোর পার্থক্য তারা অনেক সময় গুলিয়ে ফেলে, সেই কারণে তারা বেরিয়ে আসে। এবার বেরিয়ে আসার অনেকগুলো কারণ থাকতে পারে, শুধু যে তারা খাবারের জন্য বেরিয়ে আসছে বা খাবারের জন্যেই বেরোচ্ছে এরকম কিন্তু কোনো কারণ নয়। মানুষ খেকো বাঘকে শেষ করছে কি মানুষই? পরিবেশ কর্মী সুভাষ দত্তের কথায়, বাঘ বা অন্য বন্যপ্রাণী তারা লোকালয়ে চলে আসে। আমরা যদি ওদের আলোয় থেকে ওদেরকে বার করে দিই, তারা তো আমাদের আলোয় ফিরে আসবেই। এটা কিছু ভুল নয়, সঙ্গী খোঁজা টোজা এগুলো নয়। তো আমরা বাঘের আলোয় বা হাতির আলোয়কে আমরা দখল করে নিয়েছি। হিউম্যান অ্যাগ্রেশন টু দ্য ফরেস্ট, ম্যানের ইভেন কোনো কনফ্লিক্ট নয়, এটা সহাবস্থানে কিন্তু আমরা ওদেরকে একেবারে বাস্তুচ্যুত করেছি। ওরা আমাদের কাছে আসছে এবং আরেকটা জিনিস হচ্ছে ওদের কিন্তু খাদ্যের অভাব হচ্ছে। খাদ্যাভ্যাসটা তো ওরা পরিবর্তন করতে পারে না। তো সেই খাদ্যাভ্যাস পরিবর্তন না করতে পারার জন্য এবং খাদ্যের এবং বনের পরিধি কমে গেছে, তারা ঠিকমতো বসবাস করতে পারছে না, তারা ঠিকমতো খাবার পাচ্ছে না। আমি হাতি দেখেছি, আমি চা বাগানে 25 বছর কাটিয়েছি মানে কাজের সূত্রে। তো সেখানে দেখেছি হাতিরা তারা ওই রান্নাঘরে তারা আটা, রেশনের যে গোডাউন সেগুলো দেয়াল ভেঙে তারা খেয়ে যায়, খাবার খোঁজে এবং ঠিক মতো বাসস্থানের, এবং তারা কিন্তু একটা করিডোর মেনটেন করে। তো এই যে ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট, আর কনফ্লিক্ট বলতে পরে তো মানে কি বলবো, যে এটা আমাদের কিন্তু কনফ্লিক্ট নয়, আমাদের অ্যাগ্রেশন। এই যে রিসর্ট, সেই রিসর্টের মানে বলছে যে হোমস্টে, এখন হোমস্টে মানে যাদের ওখানে হোম ছিল তারা একটা দুটো ঘরেতে তারা হোমস্টে করবে, কিন্তু সেখানে বড় বড় হোটেল হয়ে গেছে, রিসর্ট হয়ে গেছে। এ তো ভূগোলের ইতিহাস গতি। প্রায় একই সুর বন্যপ্রাণ বিশেষজ্ঞ শুভ্রদীপ ঘোষের। তিনি বলছেন, বাঁকুড়া পুরুলিয়ার যে জঙ্গলগুলো আছে সেখানে আমরা দেখি এখনো পর্যন্ত কিন্তু একটা হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটির যখন আগের সময়তে ছিল, যেখানে মানুষ শিকার করত, বিভিন্ন বন্যপ্রাণীদের শিকার হতো, এখনো কিন্তু সেই শিকার হচ্ছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে খাবারের যেরকম কম হয়ে যাওয়া তার একটা অন্যতম কারণ, ঠিক একইভাবে আরও নানান কারণগুলো তার পাশাপাশি থাকছে। আমরা দেখতে পাচ্ছি যেভাবে ট্যুরিস্টরা, কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে বাঘেদেরকে আমরা দেখছি যে তারা হেঁটে আসছে এবং যারা ফটো ভালোবাসেন, ছবি তুলতে ভালোবাসেন, তারা কিভাবে বাঘের ছবিটা তারা ক্যাপচার করছে। আদপে মানে সেটা একজন ছবিপ্রেমী মানুষ হিসাবেও যে কোনো মানুষের গা শিউরে উঠবে। তো এই ঘটনাগুলো কিন্তু থাকছে, মানুষের বারবার করে এনক্লোজমেন্ট হচ্ছে বাঘের ডেরাতে, বাঘের জায়গাতে। সেটা জঙ্গলটা আর বন্য প্রাণীদের জন্য থাকছে না, জঙ্গলটা কোথাও গিয়ে একটা ওপেন হয়ে যাচ্ছে। এই সমস্ত জঙ্গলের যে প্রকৃতিগত যে আইনগুলো আছে, সেই আইনগুলো আমরা বারবার করে ভেঙে ফেলছি, আর তার জন্যই কিন্তু বাঘেদের বারবার করে এই সমস্যাগুলো নানানভাবে হচ্ছে।
যদিও বাঘবন্দি খেলা এবং এই সংকটের কারণে খানিকটা সিস্টেমের দায় দেখছেন প্রাণীবিদ্যার অধ্যাপক শিলাঞ্জন ভট্টাচার্য। এই যে বাঘ সঙ্গী খুঁজতে যাচ্ছে, খেতে যাচ্ছে, এটা যারা বলে না তাদের আমি জানি না তারা বাঘের ভাষা বোঝে, হয়তো বাঘের সাথে কথা বলে এইসব বলে, এরকমভাবে বলা সম্ভব নয়। কিন্তু এই যে যেটাকে স্ট্রেইং বলে, যে বেরিয়ে আসে ফরেস্ট থেকে ওয়াইল্ড অ্যানিমাল, বাঘ, হাতি। হাতি আগে ছিল সব থেকে বেশি সমস্যা, হাতি চিরকালই বাইরে চলে আসে, কারণ হাতি জানে, হাতি অতি বুদ্ধিমান প্রাণী। জঙ্গলে যথেষ্ট পরিমাণ খাবার পাওয়া গেলেও হাতি বাইরে চলে আসার চেষ্টা করে এই কারণে, কারণ জঙ্গলে তারা যে খাবার পায় তার থেকে অনেক ভালো খাবার পায় জঙ্গল সংলগ্ন যে চাষের মাঠ, চাষের ক্ষেত থাকে, সেখানকার ফসল খুব সহজে এবং পুষ্টিকর খাবার পাওয়া যায়। বেশিরভাগ জায়গাতেই ভারতবর্ষের বন্য প্রাণীর সংখ্যা অনেক বাড়ছে, বা ৩৬ আগে যেটা কমে গেছিল সেখান থেকে অনেকটাই রিকভার করেছে গত 10 বছরে। বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে জঙ্গল কমেছে, অথচ এই ওয়াইল্ড লাইফ অ্যাক্ট এবং ফরেস্ট ডিপার্টমেন্ট তাদের প্রোটেকশন, এবং আমি বলবো সাধারণ লোকের, ভারতবর্ষের সাধারণ লোকের একটা অহিংস ভাব, সহজে তারা জন্তু মারে না। তাদের বুঝতে হবে সাধারণ মানুষ যারা জঙ্গলের প্রান্তে বাস করে তাদের সমস্যার মুখোমুখি হতে হয়, এবং যতদিন না ফরেস্ট ডিপার্টমেন্ট বা ওয়াইল্ড লাইফ অ্যাক্ট ছিল তারাই ওই বাঘ, তারাই ওই হাতির সঙ্গে ছিল, তখন এইরকম খারাপ অবস্থা হয়নি। কাজেই আস্তে আস্তে তাদেরকে নিয়ে শুরু করতে হবে সংরক্ষণ, যেটা অনেক জায়গাতেই হয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে সুন্দরবনের ক্ষেত্রে অনেকটা হয়েছে, অন্যান্য জায়গাতেও হয়েছে। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের মতো জয়েন্ট ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্টের ব্যবস্থা হয়েছে, করে অনেক সুফল পাওয়া গেছে। বিতর্ক, রাজনীতি, পরিবেশ, দূষণ সব মিলিয়ে নিরন্তর প্রাণী চর্চাতেও ওঠে বহু প্রশ্ন, কিন্তু উত্তর? ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায় ও সুমন দাসের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।